3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে। একটা গোপন বৈঠক করেছে, অজানা বৈঠক করেছে, যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়নি। সেই বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর। সুখবর যাই হোক, সুখবর কিন্তু আরো আছে। হ্যাঁ, আরো আছে। দেখেন সবাই একমত, এটাই সুখবর ভাই। গার্ডেন গার্ডেন হয়ে গেল না মনটা? দেখেন আগেই বলছিলাম এক জায়গায় আসতেই হবে, এই ছাড়া কোনো উপায় নাই। যে সমস্ত কর্মকাণ্ড গণভবনে হয়েছে আপনারা তো খবর মনে হয় পান নাই। আমার তো মনে হয় তিনি এখন পলাইছে। বাড়ির সামনে এই সমস্ত কিছু করলে তিনি থাকে। নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আজ বিক্ষোভকারীর প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তার বাসভবনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা রক্ষীরাও আটকে রাখতে পারেননি তাদের। গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। যতগুলো খুন হয়েছে, শহীদ হয়েছে, সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে। প্রিয় দর্শক, একটা সুখবর দেই। আলহামদুলিল্লাহ, এই সব ঘটনা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয়, ভবিষ্যতে যারা রাজনীতি করবেন সবাই খুশি। স্টেট ডিপার্টমেন্টে গোপন বৈঠকে বসেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে। এই খলিলুর রহমান তিনি কিন্তু অনেক গভীর জলের মাছ। তিনি যে কোথা দিয়ে কখন কি করেন একমাত্র আল্লাহ বাকি জানেন। হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ওয়ান ম্যান আর্মি। তো ভারত বিরোধী অবস্থানে যাওয়া আর ভারতের ঢুইকা আজকে বাংলাদেশের একজন নাগরিক যে ঘটনা ঘটানোর চেষ্টা করছেন, দুটোটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। একজন বাংলাদেশি যে ঘটনা ঘটিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন। মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন থাকে নাই। কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন। দর্শক, বছর ঘুরে আবারও চলে এসেছে সেই দিনটি, যেই দিনটিতে এক দফার ঘোষণা দেওয়া হয় শহীদ মিনারে। এবং এই উদ্দেশ্যেই আজকেও কিন্তু বেশ কিছু সভা সমাবেশ হতে চলেছে শহীদ মিনারে, এমনকি তার আশেপাশে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আজকের এই দিনে আসলে আপনারা বাংলাদেশের কাছ থেকে বা বাংলাদেশের যারা নেতৃত্ব দেয় তাদের কাছ থেকে ঠিক কি আশা করেন? বিশেষ করে তারা যেই দাবিতে আজকে মাঠে নামছে সেই দাবিগুলোর সাথে আপনারা একমত কিনা? দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 3 আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে। এনসিপি এই ঘোষণা দিয়ে দিয়েছে। হ্যাঁ, 3 আগস্ট নতুন কিছু ঘটতে পারে। জুলাই সনদ 3 আগস্টের আগে যদি হয়েও যায়, যদিও সেটা সর্বসম্মত হবে না, তারপরে নতুন কিছু ঘটবে। যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে, যেটা 3 আগস্ট থেকে এর অপারেশন শুরু হবে। এখন শুধু এনসিপি বাংলাদেশে নতুন কিছু দেওয়ার সামর্থ্য রাখে না। এনসিপি ডাক দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, উদ্যোগ নিতে পারে, কিন্তু শুধু এনসিপি কিছু করবে এই সক্ষমতা তাদের নেই। এজন্য নেপথ্যে এনসিপি থাকবে, হাসনাত নাহিদরা থাকবে। পিনাকি ভট্টাচার্যের একটা বড় প্ল্যান আছে এখানে, বিশেষ করে 3 আগস্ট থেকে যেটা শুরু হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার প্ল্যান সোজাসুজি বললাম, এবং আমরা এটা প্রকাশ্যে সমর্থন করি। এবং জামাত শিবির অপ্রকাশ্যে হলেও এখানে ভূমিকা রাখবে। দেখেন, এই শিবিরের সাথে নাহিদের যতই দ্বন্দ্ব হোক, 3 আগস্ট নাহিদদের কিছু উদ্যোগ এবং সেটা যদি রাজপথেই লং লাস্ট করে, জামাত শিবির লোকবল, টাকা পয়সা, পানি, নানান কিছু সাপ্লাই দিবেই। শিবিরের সাথে নাহিদদের যে বিষয়ে দ্বন্দ্ব হোক, ওটা ডাকসু ভিপি পদ নিয়ে, কিন্তু জাতীয় রাজনীতির বাস্তবতায় জামাত শিবির এনসিপি কে লোক সাপ্লাই দিবেই। জামাতকে সকাল সন্ধ্যা ওজিফা করে গালি দিলেও লোক সাপ্লাই দিবে। এনসিপির কিছু কিছু এজেন্ডা জামাতের জন্য ওয়াজিব। আসলেই 3 আগস্ট বাংলাদেশে কিছু ঘটবে যেটা হয়তো অকল্পনীয় অনেকের জন্য, আনএক্সপেক্টেড। এই যে নানান রিপোর্ট দেখেন, এসবির রিপোর্ট, সেনাবাহিনীর সতর্কবার্তা, প্রেস সচিবের বক্তব্য যে আগামী 5-6টা দিন খুব গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আবার কেউ কেউ বলছেন পরাজিত শক্তি এই করতে পারে, সেই করতে পারে। না, এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয়। বিপ্লবীরাই 3 আগস্ট নতুন কিছু উপহার দিবে। কয়েক গোষ্ঠী মিলে, চরমনাই এখানে থাকবে, চরমনাই একটা কন্ট্রিবিউশন থাকবে। জামাতেরটা ইনভিজিবল সম্ভব, কিন্তু চরমনাইটা আবার ভিজিবল হয়। 3 আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। এনসিপি নেতৃত্বেই ঘটবে। এটা কিভাবে ঘটবে বলে দিই। ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল, হাসনাত আব্দুল্লাহরা ডাক দিয়েছিল, সাথে শরীফ ওসমান হাদিরা ছিল,
ইনকিলাব মঞ্চ ছিল, সবাই এসেছিল, বিএনপি বাদে সব দল এসেছিল, আলেম ওলামারা এসেছিল, কাজী ইব্রাহিমরা এসেছিল, আমি গিয়েছিলাম। এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। ওরকম উদ্যোগটা নিবে হয়তো ইনকিলাব মঞ্চ, এনসিপি, এরা প্রথমে শহীদ মিনারে আসবে, সেখান থেকে কোনো ঘোষণা আসবে, তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সব দল এক পর্যায়ে, বিএনপি বাদে সব দল কোনো না কোনোভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি চুপ্পু জয় বাংলা থেকে শুরু করে আরো অনেক দাবি আদায় হবে। তখন বিএনপি, জামাত, এনসিপি একটা গোপন বৈঠক করেছে, অজানা বৈঠক করেছে, যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়নি। সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর। ওই বৈঠকেই মূলত কনসেনসাস হয়েছে যে না, জুলাই ঘোষণাপত্র হবে 5 আগস্ট বিকেলের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে। সাধারণত কোনো বৈঠক যদি হয়, আগে সাংবাদিকদের জানানো হয়, বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয়, বের হওয়ার পর প্রেসের সাথে কথা বলেন। কিন্তু না, যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি, জানাজানি হয়নি, মানে বৈঠকটা ছিল অজানা। কোনো গণমাধ্যমে ফরমালি বৈঠকের আগের পরের কোনো খবর আসেনি। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি। দর্শক, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে। এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত হয়েছে, সরকার একমত হয়েছে, দিন ক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে, সব ঠিক আছে। এবং সবচেয়ে বড় তাৎপর্য, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আউট। এই ঘোষণাপত্র এবং এই সনদের পর আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারবে না। তাতে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সাপোজ আওয়ামী লীগ বৈধ দল, নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরে আওয়ামী লীগের রাজনীতি থাকে না, আওয়ামী লীগ বাংলাদেশে স্থায়ী ভিলেন হয়ে গেল। অতএব এই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে স্থায়ী ব্রেক মারা হলো। আর স্বাভাবিকভাবে সরকার যদি নির্বাহী আদেশে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, ছাত্রলীগ, আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনগুলোর সাময়িক ইন্টারিম যে নিষেধাজ্ঞা, এটা যদি উঠিয়ে নেয় বিদেশি চাপে, যে কেউ যে কোনো সময় রিট করবে বা মামলা করবে, যার ফলে এই ঘোষণাপত্র এবং এই সনদের জোরে কোর্ট নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেবে যে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই। শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাবে না। নাহিদ ইসলাম আজকে বলেছে যে এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে যেতে হবে। এখন কেউ যদি প্রশ্ন করে যদি চলে যা তাহলে কি করবে, আমার কাছে উত্তর হলো তাহলে হাত পা বেঁধে রেখে দেব। এই সরকারকে হাত পা বেঁধে রেখে দেব। এই কারণে বলছি হাত পা বেঁধে রেখে দেব যে আমার মায়ের হাতের সুন্দর সুন্দর খাবার রান্না করা খাবেন, আর আমার ভাইয়ের বিচার করবেন না, আমার ভাইদের রক্তের বদলা আপনারা নিবেন না, আর এই গরম গরম রোস্ট পোলাও খাওয়ার সুযোগ আমরা করে দেব। এই জন্য আমরা বিজয় আনি নাই। তাই আমি আজকে নাহিদ ইসলামের সুরে সুর মিলিয়ে এটাই বলতে চাই, আগামীকাল তারা শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করবে। আর এই শহীদ মিনারের জুলাই সনদে যা লেখা থাকবে, প্রত্যেকটা কলমের কালি অক্ষরে অক্ষরে এই সরকারকে পালন করে যেতে হবে। এই সরকার বর্গা দিতে চাচ্ছে পরের পার্লামেন্টে যারা আসবে তারা নাকি 2 বছরে অনেক কিছু বাস্তবায়ন করবে। আমি ওই মাজা বাঙ্গা সংস্কার কমিশন আমরা চাই নাই। আমরা আলী রিয়াজ স্যারকে আমেরিকা থেকে এনে দুধ কলা খাওয়াইয়ে 1 বছর পরে উনি যদি বলে আগামী পার্লামেন্টে যারা আসবে তারা সেইগুলা বিল আকারে ধারণ করবে এবং তারা এগুলা বাস্তবায়ন করবে, আমরা আইনগুলা করে নিয়মগুলা দিয়ে চলে গেলাম। এই জন্যই বলছি যে প্রয়োজনে হাত পা বেঁধে আমরা রেখে দেব আইনগুলা বাস্তবায়ন করার আগ পর্যন্ত। আইনগুলা বাস্তবায়ন করে জাতিকে সঠিক একটি বিচার উপহার দিয়ে আপনাদের এখান থেকে যেতে হবে। মামার বাড়িতে বেড়াতে আসছেন, যা ইচ্ছা তা খেলেন, যাওয়ার সময় আম কাঁঠাল ব্যাগ ভরে নিয়ে যাবেন, এই সুযোগ বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর দিবে না। যারা এই সরকারে বসবেন আর সরকারে আসবেন, বসার আগে পাশা ঠিক করে বসবেন, নতুবা পাশা লাল করে জনগণ কিন্তু চেয়ার থেকে ফেলে দিবে। কারণ জনগণ 54 বছরে প্রচুর লাঞ্ছিত অপমানিত হয়েছে, জনগণ আর হতে চায় না। আপনারা যারা বসেছেন এখন, যারা দায়িত্ব নিয়েছেন এখন, দায়িত্বটা স্বৈরাচার শেখ হাসিনার লেসপেন্সার অন্তত টপ লেভেলের 100 জনকে ঝুলাইয়া আপনাদের বিদায় নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি তথ্য আমি পেয়েছি, উনি টপ 100 একটা লিস্ট করেছেন যে শীর্ষ 100 জনের বিচার উনি আগে করবেন। আমরা সেই 100 জনের বিচার খালি কাগজে কলমে আদালতে পর্যন্ত চাই না, আমরা এই বিচারের বাস্তবায়নটা দেখতে চাই এই ডিসেম্বর 2025-এর মধ্যে। এরপরে আপনারা জানুয়ারিতে গিয়ে নির্বাচনের ডেট দেন, তারিখ দেন, নির্বাচন 90 দিন পরে দেন, আর
45 দিন পরে দেন, এটা আপনাদের বিষয়। জানুয়ারির আগে আমাদেরকে 100 জনের বিচার এবং 100 জনের বিচারের বাস্তবায়ন দেখাতে হবে। এর পিছনে আরো 900 জনের বিচার আপনারা চালাতে থাকবেন। আমরা অন্তত 1000 আওয়ামী লীগের বিচার আপনাদের মাধ্যমে প্রক্রিয়াটা হয়েছে, আর নিয়মটা আইনটা তাদেরকে ধরা গিয়েছে, বাধা গিয়েছে। এই অবস্থা অন্তত 1000 মানুষের দেখতে চাই। আর বাস্তবে একেবারে বাস্তবায়ন হয়ে কমপ্লিট করেছেন অন্তত 100 জনের। সেই কাজটা আপনাদেরকে ডিসেম্বর 25 করতে হবে। এরপরে আর পিছনে যাওয়ার সুযোগ আপনাদেরও নাই, কারণ আমরা ডিসেম্বরের এন্ডে গেলে প্রায় 1.5 বছর হবে আপনারা দায়িত্বে। এই 10 বছরে যদি আপনারা 100 লোকের বিচার না করে যান, তাহলে আপনাদের হিসাব দিতে হবে 1.5 বছরে সরকারের কত টাকা খেয়েছেন, সরকারের কত টাকা খরচ করেছেন, সরকারের কত টাকা নষ্ট করেছেন। এবং এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাদের দোসররা যতগুলা আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছে, ওই গোপালগঞ্জ থেকে শুরু করে সবগুলার হিসাব আবার আপনাদেরকেই দিতে হবে। কারণ রাষ্ট্র ক্ষমতা নেওয়া সহজ, বাইর হওয়া সহজ না। কারো বাড়িতে বেড়াতে আসা নিজের ইচ্ছা, আর বিদায় দে যার বাড়িতে বেড়াতে গিয়েছেন সে নিজে। আপনাদেরকে অবশ্যই আমরা সম্মান শ্রদ্ধা করেছি, এখনো করি। আগামী 5 তারিখে সরকার ডিক্লার দিবে জুলাই ঘোষণাপত্র। সরকার বলছে আমরা দেখতে চাই যে আগামীকাল রাত পুহালে শহীদ মিনারে আগামীকাল 3 তারিখে নাহিদ এনসিপির নেতৃত্বে যে ঘোষণাটা দিবে, এই ঘোষণাটা বাংলাদেশের আপামর জনতার মনের কথা হবে। আপামর জনতার বক্তব্যটা নাহিদ দিবে এবং সেই বক্তব্যের বাস্তবায়ন 5 তারিখে যদি সরকার ওয়াদা দেয় এবং সময়সীমা তারা যদি জানিয়ে দেয়, আমরা সরকারকে ওয়েলকাম জানাবো। 5 তারিখের পরে আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে ওই বিড়ালের ভূমিকা দেখতে চাই না, আমরা বাঘের ভূমিকা দেখতে চাই। একটা সুখবর দেই, জামাত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা নিয়ে গতকালকে থেকে টেনশন ছিল। উনি ইউনাইটেড হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে বাংলাদেশে, এবং আজকে সকালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা বেশ ক্রিটিক্যাল ছিল, 1টা না 2টা না 5টা ব্লক ছিল, ফলে ওপেন হার্ট সার্জারিতেই যেতে হয়েছে ওনাকে। ওনার যে বয়স, তার শরীর স্বাস্থ্য সব মিলায় গত কিছুদিন থেকে ভালো যাচ্ছিল না। তারপরেও কিন্তু তিনি একেবারে ঘরবদ্ধ ছিলেন তা না। মাইলস্টোনের সেই ট্র্যাজেডির পর তিনি ছুটে গেছেন সেখানে অসুস্থ শরীর নিয়ে, এবং তার আগে দেখেছেন মহাসমাবেশে তিনি কিভাবে পড়ে গেছেন, 2 দফা চেষ্টা করে দাঁড়াতে পারেননি। পরে তিনি স্টেজের উপরই বসে বসে বক্তব্য শেষ করেন, এবং এটা সাংঘাতিক রকম সর্বমহলে প্রশংসিত হয়েছে। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল যে তার নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি শরীরের যেটা তার অপারেশন দরকার। দেখেন, তাকে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে তার এই মানে যেহেতু বেশ ঝুঁকিপূর্ণ ওপেন হার্ট সার্জারিটা, সেটা করার জন্য, কিন্তু তিনি বলেছেন যে না, তিনি দেশেই করবেন। এবং দেখেন একটা কত, যদি তিনি দেশপ্রেমিক না হতেন তাহলে কিন্তু তিনি চলে যেতেন। এর থেকেও অনেক ছোটখাটো অসুস্থতা নিয়ে আমাদের রাজনীতিকরা, আমাদের মানে কি বলে সুশীল সমাজের প্রতিনিধি বলি, যাই বলি না কেন, ধনবান, অর্থবান বা ক্ষমতাবানরা দৌড় দেন। আপনি দেখেন এক ওবায়দুল কাদের, মনে আছে, তার ওপেন হার্ট সার্জারির পর প্রতি মাসে মাসে 1 মাস 2 মাস পর তিনি সিঙ্গাপুরে যেতেন এবং ব্যয়বহুল সেই চিকিৎসা নিতেন সরকারি খরচে। এখন আমরা অবশ্য জানি না সেই খরচের কি পরিমাণ সরকারকে বহন করতে হয়েছে। এই তথ্যগুলি কেন বলা হয় না জানি না। যাই হোক, ডাক্তার শফিকুর রহমান সাংঘাতিক রকম একজন দেশপ্রেমিক বলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি দেশেই বলেছেন আমি দেশের হাসপাতালে চিকিৎসা নেব, সর্বোচ্চ চিকিৎসাটা নেব। এবং ইউনাইটেড হসপিটাল, আপনারা জানেন যে অত্যন্ত নামকরা একটা হসপিটাল, সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার 12:30টার দিকে রাজধানীর ওই হাসপাতালে তার মানে অপারেশন হয়। তো সকাল 7টার দিকে তার অপারেশন থিয়েটারে নেওয়া হয় সফলভাবে। অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার জাহাঙ্গীর কবি জানান 7 দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন আলহামদুলিল্লাহ। গত 19শে জুলাই রাজধানীর সরদি উদ্যানে মানে বক্তৃতা দেওয়ার সময়ই তিনি পড়ে যান এবং তারপরেই ধরা পড়ে যে তার হার্টের এই সমস্যাগুলো। এই সব ঘটনা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যে তিনি সেদিন যেভাবে সামাল দিয়েছেন এবং তার দৃঢ়তা দেখিয়েছেন। তার পরবর্তী সময় তার যখন কি ডিটেক্ট হলো যে তার 5টা ব্লক আছে, ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং বিদেশে যাওয়ার প্রস্তাব, সেটা নাকচ করে দিয়ে তিনি দেশের হাসপাতালেই চিকিৎসাটা নিলেন। এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয়। ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদেরকে এরকম দেশমুখী এবং দেশপ্রেমিক তাদেরকে হতে হবে। এটাই হচ্ছে বড় শিক্ষা যেটা দিয়ে গেলেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন,
আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশের 20 কোটি মানুষ জীবনে আর কোনোদিন শিক্ষিত, দূরদর্শী, বিশ্ববরেণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না। আপনার চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনাপ্রধান মির্জাফর দেখেন, তাকে রিকগনাইজ করে, এখন তার মাধ্যমে এখন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তালীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ তাদেরকে সে ট্রেনিং করে। কার তত্ত্বাবধানে? ওয়াকারের তত্ত্বাবধানে। এটা ওয়াকার জানে, সেনাবাহিনীর ওয়াকারপন্থীরা এবং ভারতপন্থীরা তা জানে, এবং আপনি চুপ করে আছেন। ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন 10 টাইমস, আপনি তার বিচার করেন না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে, ডিসিপ্লিন ভঙ্গ করছে। ইউ ফেল টু অ্যাক্ট। আপনি বলবেন আমি একটা গ্যারাকলে পড়ে আছি, আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন? না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন, না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন। আপনি জনগণকে বুঝাতে চাইছেন ইউ আর ওয়ান অফ দ্য বিগেস্ট কাহুনা, বাট স্টিল পিপল আর লুকিং দ্যাট হোয়াট কাহুনা ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডার ইউর আস্তে। আপনাকে তো একটু দেখাতে হবে রে ভাই। আপনি ওখানে বসে থাকবেন প্রধান উপদেষ্টার চেয়ার নিয়ে, আপনি সেলিব্রিটি হয়ে তো লোকজনের অটোগ্রাফ দেওয়ার জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করতে যান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ অপারেশন ফর মেসিস। আমি যখন মেসির ডিরেক্টর অফ অপারেশন ছিলাম, আমি তো লোকজনের পছন্দের জন্য ওখানে যাই নাই, আমি 800 এমপ্লয়ি ম্যানেজ করছি, আমার সুপা দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার হাত দিয়া। বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম। নির্বাচিত প্রতিনিধিদের কুস্তি বাড়ি আমি, যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার। তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করব, আমরা নতুন সংবিধানকে রেটিফাই করব। আমার জনগণ দরকার, আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার। আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাতের মতো সোজা হয়ে যাবে। আপনি যদি গণভোট দেন, আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন, আমাদের দেশের বেঈমানের জাতিকে, এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন, তাহলে মেজর সাদেক একজন আজকের ছাত্রলীগ, যুবলীগকে একত্র করার ট্রেনিং করাচ্ছে। মেজর সাদেক ঘরে ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের পাশায় পাঠ দেবে, দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে। এর বাইরে আর কোনো কথা নাই। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের জনগণকে টেকানোর জন্য, 20 কোটি মানুষকে প্রথম স্বপ্ন দেখানোর জন্য আমি জেকব মিল্টন মনে করেছি ইউ আর দ্য ফিটেস্ট ক্যারেক্টার। রিড মাই লিপ, ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশের 20 কোটি মানুষ জীবনে আর কোনোদিন শিক্ষিত, দূরদর্শী, বিশ্ববরেণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না। ইউ উইল বি দ্য লাস্ট পারসন। বাংলাদেশ হারিয়ে যাবে ধ্বংসের এক অতল গহ্বরে, কেউ ঠেকাতে পারবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।